শ্রাবণী সঙ্গীত ও সাংস্কৃতিক মঞ্চ পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান স্বপ্নাঙ্গন। স্বপ্ন যেখানে সত্যি হয়। আমরা তুলে ধরব আপনার সৃষ্টি, আপনার প্রতিভা। অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 7003226279 বা 9073121608 এই নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন শুধুমাত্র চ্যানেল ভিশনে। নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ভিশন আয়োজিত স্বপ্নাঙ্গন অনুষ্ঠান। পরিচালনায় কৌবনী সঙ্গীত ও সাংস্কৃতিক মঞ্চের কর্ণধার শ্রাবণী চক্রবর্তী। স্বপ্নাঙ্গন, স্বপ্ন যেখানে আমাদের সত্যি করা হয়। সত্যি আমরা নতুন নতুন শিল্পীরা অনেক সময় এই স্বপ্নাঙ্গনে আসি নিজেদের সুপ্ত স্বপ্নগুলোকে একটু হলেও যাতে প্রকাশ পায় তার জন্য। তো আজ আমাদের স্বপ্নাঙ্গনে দুজন শিল্পী বন্ধু আমরা পেয়েছি। যদিও ওনারা কিছুদিন আগেই একটি অনুষ্ঠান করে গেছেন, আজ এসছেন ওদের নতুন আর এক স্বপ্নের ভান্ডার নিয়ে, যেটি রচনা করেছে আমাদের শিল্পী বন্ধু স্বাতী গৌতম এবং নিলয় গৌতম দা। উনি হচ্ছেন স্বাতী গৌতমের হাজবেন্ড। তো দাদা, আজকে আপনার শ্রুতি নাটক দিয়ে, আপনাদের শ্রুতি নাটক দিয়ে এই অনুষ্ঠান আমরা শুরু করব। তো অনুষ্ঠান শুরুর আগে এই শ্রুতি নাটক সম্পর্কে যদি একটু কিছু বলেন আমাদের। আমরা একটি শ্রুতি নাটক শোনাবো, যেটি যুগ যুগ ধরে চলে আসা অন্ধকার দিকগুলো, যেমন জাতিভেদ, বর্ণভেদ, ধর্মভেদ, এই সমস্ত দিকগুলো নিয়ে, সেই দিকের অন্ধকার দিকগুলো নিয়ে, খারাপ দিকগুলো নিয়ে প্রতিবাদ স্বরূপ একটি শ্রুতি নাটক, যেটি রচনা করেছেন স্বাতী গৌতম। সেটি আমরা আজকে পরিবেশন করব। নাম আমরাই পারি। আমরাই পারি, রচনা স্বাতী গৌতম। নেটওয়ার্ক পরিসীমার বাইরে বলছে, এমন জায়গা কিছুই পৌঁছয় না। আবার করি, 9672 ধুর, কি যে হলো। যাক, একটু পরেই করি। অনেক দিন পর খুব ভালো ঘুম হলো। শহরের ক্যাচক্যাচানির চেয়ে আমার এই নিরিবিলি গ্রামই ভালো। প্রকৃতির সৌন্দর্য কি সুন্দর! সকাল হতে না হতেই শালিকগুলো ঘুরে বেড়ায়। কত সুন্দর পাখির ডাক, মন ভরে যায়। অনেক অনেক কিছু অসুবিধা আছে ঠিকই, কিন্তু কেন জানি না এটাই আমায় বড্ড টানে। আর এই বুড়ো বয়সে নতুন করে অভ্যেস করা আমার দ্বারা সম্ভব নয়। হ্যালো বাবা। হ্যালো, বল, কি হলো বল। এত সকাল সকাল ফোন? সব ভালো তো? বুড়িটা ঠিক আছে তো? সে তো আছে, আগেই বুড়িটার খোঁজ, তাই না? তুমি বাড়ি পৌঁছে একটা ফোন করবে তো? আমি কিছুতেই তোমাকে ফোনে পাচ্ছি না। কতবার চেষ্টা করলাম। রাতে এসে ওনাদের সেবা করে তারপর শুতে এসেছি। ওই যন্ত্রটা আর খোলা হয়নি রে মা। ঠিক আছে, তুমি ঠিক সময়ে খাওয়া দাওয়া করে নিও। শ্যামলী মাসি এসেছে তো? হ্যাঁ, এসেছে। খাওয়া দাওয়া সে ঠিক করে নেব। এত চিন্তা করিস না এই বুড়ো বাপটার জন্য। কিছু কাজ সেরে নি। হ্যাঁ, রাখছি রে মা। ঠিক আছে, ওই পুজোর ঠেলায় নিজেকে ভুলে যেও না। শরীর খারাপ হলে তখন কি হবে? রাখছি এখন। ঠিক আছে, রাখ। পাগলি মেয়ে আমার, বুঝে না কিছুই। এখনো সেই ছেলে মানুষই রয়ে গেল। বাবা যে কি ভাবে বলো তো সৌর? আমি কি সেই ছোট্টটি আছি? কিছুই বুঝি না। আমি সকাল থেকে খালি পেটে থাকতে বারণ করি, কে শোনে কার কথা? বয়স হচ্ছে, নিজের শরীরটা তো বুঝবে। এই জন্য বাবা মাকে আলাদা রাখতে চাই না। মা পাশে থাকলে তবু বলে বলে একটু তাড়াতাড়ি করে। মায়ের অপারেশনটার জন্যই তো রাখা। এমনিতে কি কেউ চায় এই বুড়ো বয়সে বাবা মাকে আলাদা রাখতে?
আজকাল অনেকে শুনি দুটো সন্তান থাকলে বাবা একজনের কাছে তো মা একজনের কাছে, কিন্তু বাবা মাকে এভাবে ভাগাভাগি করা ঘোরতর অপরাধ। এই তো কয়েকটা দিন, তারপর মা একটু সুস্থ হলেই বাবার কাছে থাকতে পারবে। বুড়ো বয়সে সুখ দুঃখের গল্প করলেই তো ভালো লাগে। এই যে মাকে রেখেছি, একটা কথাও বলছে না, শুধু এক চিন্তা, তোর বাবা ঠিক খাবে তো, পড়ে যায় না যেন। এবার মনে হয় আমার মাথাটাই খারাপ হয়ে যাবে। যাই দেখি মা উঠলো কিনা। মা, চা রেডি, ওঠো। হ্যাঁ রে মা, উঠছি। কত বেলা হয়ে গেল। তোর বাবা কি চা খেয়েছে? ফোন করেছিলি? প্রতি মুহূর্তে কি ফোন করব? না না, তা তো ঠিকই। চিন্তা করো না, ঠিক খেয়ে নেবে। বাবা যে কিছু পারে না তা তো নয়। চিন্তাটি কি আর এমনি এমনি হয় রে? একটা ওষুধ হাতে তুলে না দিলে খাবে না, সব ভুলে যায়। দেখো মা, এত ভাবলে তুমি অসুস্থ হয়ে পড়বে। তুই কি বুঝবি বল, প্রায় ৪৫ বছর একসাথে, হে টান তো স্বাভাবিক রে। তা ঠিক। মা, তুমি সকালের ওষুধগুলো খেয়েছো তো সব? হ্যাঁ রে মা, খেয়েছি। কত বেলা হয়ে গেল, দেখি বাবার কি খবর। হ্যালো বাবা। হ্যাঁ বল মা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার এবার খাবো। পুজো আর্চা না করে খাই কি করে বল? পুজো আর্চা করে করেই গেলে। কটা বাজে একবার ঘড়ির দিকে তাকিয়েছো? 3:30। এখনো বলছো খাবো? তুমি কি চাও বলো তো অসুস্থ হতে? না খেয়ে খালি পেটে পুজো আর্চা আর পুজো আর্চা। না রে মা, কিছু হবে না আমার। এই এবার খেতে বসেছি। পাগলি কোথাকার। হ্যাঁ তাই তো, তুমিও অসুস্থ হয়ে পড়লে আমি কি করব বলো তো? ভালো লাগে না, তোমাদের নিয়ে আমার যে বড় চিন্তা গো। আর একটা ভাই বোন থাকলে দুজনে মিলে কিছু একটা করতে পারতাম। যাক শোনো, মাকে আগামীকাল দুপুরবেলা ভর্তি করছি, ডক্টর টাইম দিয়েছেন, পরশু অপারেশন। ঠিক আছে, তাই হোক। সাবধানে যাস কেমন? জয় গোবিন্দ, জয় গোবিন্দ। ঠিক আছে, রাখছি এখন। ডাক্তারবাবু, মায়ের অপারেশনের কি খুব রিস্ক আছে? বুঝতেই তো পারছেন, চিন্তা হচ্ছে খুব। না না, আমি তো আছি, দেখা যাক কি হয়। চিন্তা করবেন না, ডোন্ট ওয়ারি। হ্যাঁ, বাবা যে কেন ফোনটা ধরে না, কতবার রিং করছি, কোথায় যে ফোনটা রাখে। সৌরভ, দেখো তো বাবার ফোনটায় কল করে। হচ্ছে না তাই তো, কি বলবো বলো তো। হ্যালো, ফোন করেছিলি মা? হ্যাঁ, তুমি ফোনটা রিসিভ করো না কেন বাবা? মারে, রাগ করিস না এই বুড়ো বাপটার উপর। বাবা, মায়ের অপারেশনটা হয়ে গেছে, তবে কন্ডিশনটা খুব একটা ভালো না। ডাক্তারবাবু বলছেন ব্লাড লাগতে পারে। রক্ত? রক্ত কেন? ঠিক আছে, তোরা তোরা যা ভালো বুঝিস তাই কর। রক্ত রক্ত লাগে, লাগুক, যাতে তোর মা তাড়াতাড়ি সুস্থ হয়, সেটাই দেখ মা, সেটাই দেখ। আচ্ছা ঠিক আছে, এখন রাখছি বাবা, তুমি চিন্তা করো না, তোমার সব জানাবো আমি। গোবিন্দ গোবিন্দ গোবিন্দ। সৌরভ, বাবা বললেন যাতে ভালো হয় তাই করো। চলো চলো, তাড়াতাড়ি ডাক্তারকে ইনফর্ম করি। 3 ঘন্টা হয়ে গেল, ডাক্তারবাবু কিছুই বলছেন না। দেখি জিজ্ঞেস করি। থ্যাংক ইউ ডক্টর। হ্যালো বাবা,
ডাক্তারবাবু বললেন মা এখন বিপদ মুক্ত, তবে কয়েকটা দিন একটু অবজারভেশনে রাখতে বললেন। ঠিক আছে মা, একটু নিশ্চিন্ত হলুম। জয় গোবিন্দ, জয় ঠাকুর, জয় গোবিন্দ। সৌর, তাড়াতাড়ি চলো, আজ মা বাড়ি ফিরবে, খুব আনন্দ হচ্ছে। মায়ের ডিসচার্জ হয়ে গেছে বাবা, আমরা ফিরছি এখন। সাবধানে যাস মা, আর ডাক্তারের কথা মতো যেন চলে, কেমন? তুমি এত চিন্তা করো না, মাকে একটু সুস্থ করে তবেই তোমার কাছে পাঠাবো। তুমি নিজের খেয়াল রাখছো তো? একা একা কিভাবে কি করছো কে জানে। তুমি তো আবার রান্নার যে কোনো লোক রাখবে না তোমার ওই গোড়ামির জন্য। কিন্তু এই যে মা হাসপাতালে থেকে এলো, যাক শোনো, খেয়ে দিয়ে বিশ্রাম করো, পরে কথা হবে। ঠিক আছে মা। হ্যাঁ বাবা বলো। হ্যাঁ রে মা, বেশ কয়েকদিন তো হয়ে গেল, তোর মাকে নিয়ে কবে আসবি? হ্যাঁ বাবা, আজই আমরা ফিরবো, তোমার এভারগ্রিন বউকে তোমার কাছেই রেখে আসবো। পাগলি মেয়ে আমার। হ্যাঁ, খুলছি। এসেছো তোমরা? এসো। কতদিন পর ঘরটা আলো হয়ে উঠল। সত্যি, ঘরের মেয়ে ঘরে না থাকলে ঘরটা যেন প্রাণই থাকে না। এটা কিন্তু একদম ঠিক বলেছো বাবা। তোমার কি খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ রে মা, এই এখনই করেছি। বাবা, মায়ের সব ওষুধগুলো একটু দেখে নাও। মাকে সুস্থ করে তোমার কাছে দিতে পেরেছি, এটা আমার কাছে অনেক। ঠিক সময় রক্তটা দেওয়া হয়েছিল বলেই মাকে বাঁচানো গেল। তুমি তো মাকে বাঁচানোর জন্য সব কিছু করলে, কিন্তু মাকে রক্ত দেওয়ার ক্ষেত্রে উচ্চ নীচ ধর্ম বেধর্ম কোনো কিছুর বিচার করলে না তো। তবে কেন এই বেড়াজাল থেকে নিজেকে বের করে আনতে পারছো না? তুমি তো আমাকে শিখিয়েছো, ধর্মের বেশি মোহ যারে এসে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে। সবাইকে তো আপন করে নিতে শিখিয়েছো তুমি। আমি তো তোমার কাছ থেকেই শিখেছি বাবা, বিবেকানন্দকে আদর্শ মেনেছি। কিন্তু তুমি নিজেই বেড়াজাল থেকে কেন বেরোতে পারোনি? মানুষকে মানুষ জ্ঞান করা, ধর্ম বর্ণ জাতি ভেদে মানুষকে ভেদাভেদ করা কখনোই উচিত নয়, তাই না বাবা? হ্যাঁ, তুই ঠিক বলেছিস মা। আমি ভুল রে। নিজের মানুষকে বাঁচানোর জন্য স্বার্থপরের মতো সব কিছু করতে পারলাম, অথচ এই আমি কত নিয়মের বেড়াজালে নিজেদের আটকে রেখেছি এতদিন। নিজে উচ্চ বংশ বলে গর্ববোধ করেছি, অন্যদের হেয় করেছি। ছি 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 ছি। এরপরই যে সব নিয়ম থেকে বেরিয়ে আসতে পারবো সেটা বলতে পারি না। তবু তুই আমার চোখ খুলে দিলি মা। হ্যাঁ, সত্যিই তো, তোকে কত ভাব সম্প্রসারণ বুঝিয়েছি, শিখিয়েছি, তুই কত সহজে বুঝে গেলি। কিন্তু আমি, এই এক বোতল রক্ত আমার চোখ খুলে দিল। আমি যে অবুঝ তা নয় রে মা, অথচ বহু দিনের সংস্কার আমায় কুঁড়ে খাচ্ছে। এর থেকে আমি বেরোবো। হ্যাঁ, আর বলবো, জগৎ জুড়িয়া এক জাতি শুধু, সে জাতির নাম মানুষ জাতি। বাবা, অসম্ভব সুন্দর একটি শ্রুতিনাটক শুনলাম, মানে কিছু বলার নেই। সাথী, তোমাকে ধন্যবাদ দিয়ে আর ছোট করবো না। তুমি এত সুন্দর লিখছো, আগেরটাও তোমার একটা টপিকের ওপর লেখা, এটাও এর মাধ্যমে একটা সমাজকে বার্তাও দেওয়া যায়
লেখনী আমাদের পেন অনেক কিছুই বলে, তুমি তোমার লেখনী থামিও না, এভাবেই এগিয়ে চলো। আর দাদা আপনাকেও অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর মানে বাবার রোল করলেন, আর একটা বোধহয় ডাক্তারবাবুর রোল করেছিলেন, তো তুমিও মায়ের রোল একটু করেছো। তো এগুলোও একটা একটা নাটকের মধ্যে তোমরা দুজনে মিলে 4-5 জনের যে একটা ক্যারেক্টারকে তুলে ধরলে, অসম্ভব সুন্দর হয়েছে, অসম্ভব সুন্দর, ধন্যবাদ। আমরা এবার একটু বিরতি নিয়ে নেব, বিজ্ঞাপন বিরতি নিয়ে নেব। ফিরে আসছি একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন চ্যানেল ভিশন আয়োজিত স্বপ্নাঙ্গন অনুষ্ঠান, পরিচালনায় কৌবনী সঙ্গীত ও সাংস্কৃতিক মঞ্চের কর্ণধার শ্রাবণী চক্রবর্তী। কৌবনী সঙ্গীত ও সাংস্কৃতিক মঞ্চ পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান স্বপ্নাঙ্গন, স্বপ্ন যেখানে সত্যি হয়। আমরা তুলে ধরব আপনার সৃষ্টি, আপনার প্রতিভা। অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 7003226279 বা 9073121608 এই নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন শুধুমাত্র চ্যানেল ভিশনে। ফিরে এলাম ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর। আমাদের সঙ্গে রয়েছে স্বাতী গৌতম এবং নিলয় গৌতম দা। তো এবার আমরা স্বাতী গৌতমের কণ্ঠে ওরই লেখা কিছু কবিতা পাঠ শুনব। তুমি আমাদের প্রথম যে কবিতাটি শোনাবে সেটার একটু প্রেক্ষাপট যদি বলো, তাহলে কি হয় দর্শক বন্ধুদের বুঝতে সুবিধা হয়। আমরা যখন লিখি তার একটা তো প্রেক্ষাপটে লিখি, সেটা যদি একটু বলে দেওয়া যায় ভালো হয়। এই কবিতাগুলো, সমস্ত কবিতাগুলোই আমার এই অন্ধকার সমাজের অন্ধকার দিকগুলো যাতে না থাকে এইগুলোকে প্রেক্ষাপট করে আমি লেখা। প্রথম কবিতা এটি একটি এই যে আমাদের মধ্যে ছোঁয়াছুঁয়ি ব্যাপারটা এখনো আছে, সেইটা নিয়েই আমার প্রথম কবিতা। আমরা কুসংস্কার মুক্ত তো হতে এখনো না, আধুনিক হয়েছি, 21 শতাব্দীতেও এখনো এভাবেই চলছে। তো শুরু করো তাহলে। কবিতার নাম স্পর্শ। কিনলাম একটা ফুলের ডালি গলির ওই দোকান থেকে, দিয়েছে তাতে জবার মালা, দোপাটি, গাঁদার কিছু ফুল, একটা সিঁদুরের পাতা, ধূপকাঠি 1 প্যাকেট, প্যারা গোটা 10। হাতটা ধুয়ে নিয়েছি পবিত্র গঙ্গা জলে, গায়ে 2-1 ছিটে, জুতোটা রেখেছি এক কোণে, আঁচলের একটা কোণা বুকের সামনে টেনে নিয়েছি অঘোষিত ভক্তি মনে। দৃষ্টি নিচে একটা একটা করে পা ফেলে এগোচ্ছি, পাপগুলোকে ধুয়ে নিয়েছি পবিত্র গঙ্গা জলে। শরীরটা উকি দিচ্ছে আবেগে, তেমন ভিড়ও নেই মন্দিরে। কয়েকটা পদক্ষেপে মায়ের সামনে পৌঁছে যাব, নিজের করে ডাকবো, হাত দিয়ে চরণ স্পর্শ করব। হঠাৎ পিছু টান অনুভব করি, মুখ ঘোরাতেই খালি গায়ে একটা ছোট্ট প্যান্ট পরে খিলখিল করে একটা মেয়ে আঁচল ধরে টানছে। একটা প্যারা দিবি মা? ছুঁয়ে দিলি। অপবিত্র ছোঁয়া এক নিমেষে আঁচলের এক কোণা থেকে তীর গতিতে শরীরকে ছুঁয়ে ডালা মারিয়ে গঙ্গা জলকে নিষ্কর্মা বানিয়ে শরীরের ভিতরে ঢুকে রক্তের সঙ্গে মিশে স্নায়ুকে ছাড়িয়ে কোষে কোষে ঢুকে অপবিত্র করে দিল। ছায়া না মারিয়ে ছোট্ট মেয়েটা আড়াল করে দাঁড়ালো আমার পিছনে। অদ্ভুতভাবে মা আমার দিকে তাকিয়ে, পায়ের উপর হাত দিতেই যা অনুভব করলাম তার ঠিক একটু আগের অপবিত্রতাকে ভাসিয়ে দিল গঙ্গার জলে। পবিত্র অপবিত্র সব মিলে মিশিয়ে একাকার। মেয়েটা মন্দিরের পাশে মিচকি হাসছে তখনও। আমি এগিয়ে গেলাম সেই পবিত্র মাটিকে স্পর্শ করতে।
অপূর্ব, মানে কোনো কথা হবে না, এত সুন্দর লিখেছো। সত্যি আমরা আজ এই একবিংশ শতাব্দীতে এসে এখনো জাতপাতের ঊর্ধ্বে যেতে পারিনি। তোমার লেখনীতে এভাবেই গর্জে উঠুক, কিছুটা হলেও তো মানুষ শুনবে, কিছু মানুষ শুনবে। সেটাই। তো কলম অনেক কথা বলে, যে কথাটা আগে বলছিলাম। তো চলে যাব তোমার পরবর্তী কবিতা, কি শোনাচ্ছ আমাদের? পরবর্তী কবিতা অসহায়। আচ্ছা চলো। মানুষ বড়ই অসহায়, সকাল বিকেল দোটানায় বুকের ওপর চাপা পাথর, গৃহচ্ছায়া সে আঙিনায়। মানুষ গান গায়, ভালোবাসা চায়, দূরের পথিক ঘোরে গোপন ব্যথায়। জল ছল ছল চোখ নেই তার, তবু মানুষ বড়ই অসহায়। মানুষ বড়ই অসহায়, কেউ ঝোঁকে মেশে, কেউ ঝাঁকে, কেউ ঝুঁকি নেয় কাঁধে, জীবন জীবনের ঘূর্ণিপাকে। মানুষ মুখ দেখায়, মন চায়, সে তারই সুখের সুখ বেজে যায়। রাত কুসুম কি ভোরেই বাসি হয়, মানুষ যে বড়ই অসহায়। মানুষ বড়ই অসহায়, বন্ধন নিয়েই জীবন কাটায়। জলের রহস্য জলই বোঝে, তবু ঘুরছে মানুষ মোহন মায়ায়। স্বর্গ তার সুখের আলয়, জীবন যেন ধায়। পাপ নাকি ধুয়ে যায় গঙ্গার মায়ায়। কর্ম যদি কর্ম খোরে জাতির ছায়ায়, ধর্ম ধর্ম করে মানুষ কোন লালসায়। মানুষ যে বড়ই অসহায়। সাথী, যত শুনছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। অপূর্ব সুন্দর তোমার এই কবিতাটি ছিল। আমরা সময় নষ্ট না করে চলো তোমার পরবর্তী নিবেদনে চলে যাই। কি শোনাচ্ছ? এটিও একটা ছোট্ট কবিতা। কবিতার নাম যুদ্ধ জব্দ। চারদিকে যুদ্ধ, রাজনীতিতে নয় শুধু, অস্তিত্বের লড়াইয়ের যুদ্ধ, ঐতিহ্যের যুদ্ধ, মানবতার যুদ্ধ, মানসিকতার যুদ্ধ। মেরুদণ্ডর আজ নৃশংস সমাধিতে, তার উপর নৃত্য করছে নির্লজ্জ মানসিকতা। দাপিয়ে বেড়াচ্ছে গলার জোর, ঝুঁকছে তার দিকে যৌবন। বিনয়ের গোড়ায় জল পড়ে না, রুক্ষ শুষ্ক কাষ্ঠ সম। কবির যুদ্ধ চলে অক্ষর নিয়ে, শব্দের সাথে শব্দের। ভাবনার গোড়ায় জল পড়ে না আজ, তবু কুড়ি বেরোতেই সে চায় প্রদর্শনী। তোমার এই কবিতাটিও মানে অন্য কবিতাগুলোর মতো সমান সুন্দর। মানে আমরা তো চাইছি তোমার কবিতা শুনতেই থাকি, কিন্তু সময় আমাদের একটা সময় তো বেঁধে দেয়। এই অনুষ্ঠানের সময়সীমা প্রায় শেষের দিকে। তো আপনারা যারা অনুষ্ঠানটি দেখছেন আসতে পারেন। এখানে কিভাবে আসবেন? নিচে একটি নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে আপনারা ফোন করতে পারেন এবং অনুষ্ঠান কেমন লাগছে সেটিও আপনারা জানাতে পারেন নিচের এই নাম্বারটি, ফোন নাম্বারটিতে। তো আজকের মতো আমাদের এই স্বপ্নাঙ্গনের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সাথী, তোমাকে অসংখ্য ধন্যবাদ এবং দাদা আপনাকেও। আপনারা আবার আসবেন আমাদের এই স্বপ্নাঙ্গন অনুষ্ঠানে আশা করি। আর সাথী, তোমার এই কলম যেন না থামে, আবার নতুন নতুন এর মধ্যে তুমি ফুটিয়ে তোলো, বিভিন্ন বিষয়কে তুলে ধরো এবং আমাদের স্বপ্নাঙ্গনে আসতে থাকো। নমস্কার। কৌবনী সঙ্গীত ও সাংস্কৃতিক মঞ্চ পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান স্বপ্নাঙ্গন, স্বপ্ন যেখানে সত্যি হয়। আমরা তুলে ধরব আপনার সৃষ্টি, আপনার প্রতিভা। অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 7003226279 বা 9073121608 এই নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন শুধুমাত্র চ্যানেল ভিশনে।